ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো। সারাদিন আজকে অনেকগুলো কাজ করে একটা গেছে গুয়াহাটি, আসাম, আবার গেছে দার্জিলিং, অনেক দূরে দূরে কিছু জিনিস আজকে মায়ের আশীর্বাদ শিপিং করে দিলাম। দীর্ঘ কয়েকদিন ধরে কাজগুলো পড়েছিল। যাই হোক, আজকে তোমাদেরকে ঘটনায় যাওয়ার আগে তোমাদের বলে রাখি, যারা নীল সরস্বতী কবচ নেওয়ার জন্য যোগাযোগ করেছো, কালকে সন্ধ্যা 6টার মধ্যে কিন্তু কনফার্ম করবে, নালে কিন্তু আর নেওয়া হবে না বুকিং। ওকে, তো এবার ঘটনায় যাওয়ার আগে ছোট্ট করে আমি তোমাদেরকে একটা ভয়েস শোনাবো, তোমরা দেখো, তারপর ঘটনায় আসছি। কেউ কিন্তু স্কিপ করবে না, একটা দারুণ কিন্তু ঘটনা আছে। আমি জানি তোমরা সবাই অপেক্ষা করে থাকো। লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবে, আর ঘটনাগুলো কিন্তু শেয়ার করতে হবে। শেয়ার কিন্তু একদম করতেই হবে, ভুলবে না। তাহলে চলো তোমরা ভয়েসটা শোনো। দিদি ভাই, তোমাকে একটা কথা বলতে চাই। তোমাকে দিয়ে যে আমার ছেলের কাজটা করিয়েছিলাম, মানে অক্টোবর মাসে কাজটা করিয়েছি, ঠিক 21 দিনের মাথা থেকে, মানে সেটা হচ্ছে তোমার ভাইফোঁটার পর পড়ছে। মানে ওর পুরো আলাদা রকমের চেঞ্জ ওর ভেতরে। কেমন যে আগে আমাকে সবসময় বলতে হতো পড়তে বস পড়তে বস, এগুলো আমাকে বলতে হতো। উম, বস বললেও বসতো না, তর্ক করতো, বসবো না, কি করবে তুমি, এই সব বলতে থাকতো, ঠিক আছে। আর এখন মানে তোমার কাছে যে কাজটা করালাম, এখন ওকে মানে পড়ার কথা আমাকে বলতেই হয় না। ও মানে নিজের চারে পড়াশোনা শুরু করে দিয়েছে প্রথমত। আচ্ছা, কেমন সেটা তোমাকে বলছি। আচ্ছা, নার্সারি থেকে 8 পর্যন্ত আগে বলিনি। 8 পর্যন্ত মানে পরীক্ষার সময় পড়তো না, ওকে বলতাম যে পড়তে বস, বলতো না পড়তে বসবো না, কালকে পরীক্ষা দিতে যাবো। মানে অঙ্ক পরীক্ষা পরের দিন, তাও বসছে না, টিভি দেখছে, লোকের সাথে কথা বলছে, খেলা করছে, এইসব করছে। যেই কাজটা করিয়েছি পুরো, মানে এই যে নাইনের যে অ্যানুয়াল পরীক্ষাটা হলো, নিজের চারে ও পড়াশুনো করেছে। আচ্ছা, তারপরে তোমার রাত 3টে 4টে অবধি পড়াশুনো করেছে। ওকে আমরা বলতাম, ও আবার 3টে 4টে অবধি পড়ে আবার সকালবেলা 6:30 7টার মধ্যে উঠে পড়ে, মোবাইলে অ্যালার্ম দিয়ে রেখে উঠে পড়ে আবার আগে পড়তো, পড়ে তারপরে আবার পরীক্ষা দিতে যেত। ওকে আমি ওর বাবা বলতাম, তুই এখন শুয়ে পড়, 3টে 4টে অবধি পড়তে হবে না। ওর মানে ও শোবে না। আচ্ছা, তারপরে অনেক সময় যখন 6টা 6:30টায় উঠে আবার পড়তে বসবে, বলি একটু ঘুমা, একটু ঘুমিয়ে নে, না তো পরীক্ষা দিতে গেলে কিছু লিখতে পারবে না, ঘুম পাবে। বলে না, পরীক্ষা দিয়ে এসে ঘুমাবো। ঠিক আছে, মানে ওর ভেতরে এরম চেঞ্জ এসছে। আচ্ছা, ও মানে নার্সারি থেকে 8 পর্যন্ত যা রেজাল্ট করেছে সেটা বলার মতন না, যাই হোক। আচ্ছা, 9-এ এবার সব থেকে ভালো রেজাল্ট করেছে ওর 9-এ। নার্সারি থেকে হ্যাঁ, 2014 সালে স্কুলে ভর্তি হয়েছে। এই যে এই হচ্ছে 25 সাল। হ্যাঁ, মানে ওর তো 25 সালেই নভেম্বরেই পরীক্ষা ছিল। সব থেকে ভালো রেজাল্ট করেছে এই 9 থেকে 10-এ ওঠার সময়, দিদিবাড়ির থেকে কাজটা করানোর পরে। শুধু তাই না, আগে তর্ক বিতর্কও করতো আমার সাথে, মানে ওর ঠাকুমার সাথে, ওর বাবার সাথে করতো না যদিও। সেগুলো একদম বন্ধ করে দিয়েছে, মানে একদম করে না। আচ্ছা, পড়াশুনো তো ওর নিজে, এই আজকেই যেমন ডাক্তার, ওর খুব জ্বর হয়েছে, ওকে ডক্টর দেখালাম, ডক্টর দেখিয়ে বাড়িতে নিয়ে আসছিলাম। তা ও আবার ডক্টর দেখানোর আগে বইটই সব গুছিয়ে নিয়েছে, পিঠে করে নিয়ে গেছে। আচ্ছা, ডক্টর দেখানোর পরে ও ওখান থেকে ওই ম্যামের বাড়ি পড়তে ঢুকে গেছে। ওকে বললাম যে জ্বর, আজকে যেতে হবে না, ছাড়, কালকের থেকে দেখিস কেমন থাকে, তারপরে তুই যাস। ও ওখান থেকে পড়তে ঢুকে গেছে, মানে এরকম, মানে বারণ করলেও শোনে না, মানে একদম আমূল চেঞ্জ ওর ভেতরে। মানে আমি ওকে চিনতে পারছি না যে ও যে সেই ছেলে কিনা আমার, এই দিদিভাইয়ের কাছে কাজটা করানোর পরে। এবার কথা হচ্ছে, সত্যি কথা বলতে ওই আমার কিছু বান্ধবী আছে, মানে ওর সাথে যারা পড়ে তাদের মা, তাদের ছেলেমেয়েরাও ওরকমই অনেকটাই, মানে পড়তে চায় না, বললেও পড়ে না, তর্ক করে মায়ের সাথে। ওদেরকেও বলেছি যে আমি এই দিদিভাইয়ের থেকে কাজ করিয়েছি, সোনা দিদিভাইয়ের থেকে, তোরাও করা। আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিচ্ছি, ওদেরকে বলেছি যে সরস্বতী পুজোর দিদিভাই আবার কাজ করবে, মানে তোদের কাজটাও করে দেবে, তোদের ছেলেমেয়েরাও দেখবি আমার ছেলের মতন পুরো চেঞ্জ হয়ে যাবে। তখন ওদেরকে আমি 2-3 জনকে আমি দিয়েছি ওদের, মানে দিদিভাইয়ের হোয়াটসঅ্যাপ নাম্বারটা। ওরাও যোগাযোগ করবে দিদিভাইয়ের সাথে, এই ওদের ছেলে, কারোর মেয়ে, ওদের জন্য কাজ করানোর জন্য। যাই হোক, ওদের ছেলেমেয়েরাও চেঞ্জ হলে সেটাও আমার ভালো লাগবে, আমার ছেলে যেমন চেঞ্জ হয়েছে। তো আশা করি দর্শক বন্ধু তোমরা সবাই শুনলে, বোন নিজের মুখেই
তার ছেলের কাজের কথা বলল। হাইট রেখেছিলাম কারণ সে মুখটা দেখাতে চাইছিল না, কারণ সে বলে যে দিদিভাই বুঝতেই তো পারছো, ছেলে বড় হয়েছে, পড়াশোনা করে। অনেকে অনেক রকমের মানুষ আছে, সমাজে বসবাস করে, জানো, কারোর ভালো কেউ দেখতে পারে না, যার কারণে হাইট রাখে মুখটা। আমাকে বলে দিদিভাই তুমি মুখটা দিতেও পারো, হাইটও করতে পারো। তো কথাটা শোনার পর আমি ভাবলাম কি দরকার, তোমরা এমনিই তো বিলিভ করো, মুখটা আমি হাইট করে দিয়েছিলাম। আচ্ছা, আজকে যে ঘটনাটা বলবো, এই ঘটনাটা কিন্তু আমাকে একজন ক্যাব ড্রাইভার পাঠায়। দীর্ঘদিন ধরে ও আমার ঘটনা শোনে, বলে দিদিভাই ইউটিউব চ্যানেলটা আমাদের সত্যি যদি না থাকতো তাহলে না আমরা মানে পাগল হয়ে যেতাম। সত্যি কথা, মানে ইউটিউবে বহু কিছু আছে যেগুলো কিছু দেখলে নিজেদের পার্সোনাল নলেজ হয়, কিছু দেখলে খুব হাসি পায়, কিছু আবার এমন জিনিসও হয় যেগুলো দেখলে আমাদের খুব রাগ হয়। তো দিদিভাই একদিন আমি গাড়ি নিয়ে, খুব মনে আছে, গড়িয়া যাচ্ছিলাম। যেতে যেতে হঠাৎ একটা সিগনালে বসি, তো প্রচণ্ড জ্যাম, প্রায় ওখানে 1.5 মিনিট বসেছিলাম। ওই সময় আমার একটা ফোন আসে। ফোনটা আমি যখন অ্যাটেন্ড করে যখন কলটা কাট করি, ফোনটা আমার গাড়িতে সেট করা ছিল ড্যাশবোর্ডের ওখানে। হঠাৎ করে দেখলাম আপনার একটা হরর স্টোরি হঠাৎ করে ফোনের মধ্যে উঠলো। আমি ওর আগে কোনো দিন কিন্তু দেখিনি, গত 4 মাস আগের কথা বলছি। আমি দেখার মাত্রই ভাবলাম যে এখন তো গড়িয়া যাব, আমার ওখানে প্যাসেঞ্জার তোলা ছিল, একটু তাড়া ছিল। তা আমি দেখে কাটতে যাব কি, হট করে না আমার হাতটা স্ক্রিনে টাচ হয়ে যায়। হঠাৎ দেখলাম আপনার একটা ঘটনা একটু অ্যাড হলো, দেন একটা ঘটনা শুরু হলো। তো ঘটনাটা যত সম্ভবত দীঘার একটি ঘটনা ছিল। হঠাৎ করে ঘটনাটা যখন শুরু হলো, আমি না গাড়ি চালাতে চালাতে ভাবলাম না, এখন গাড়িতে কেউ নেই, কেন অনেক প্যাসেঞ্জার নিজেদের মতো গান চালাতে বলে, তখন তো কিছু বলা যায় না। আমি ভাবলাম না, যেতে যেতে আমি দেখলাম টাইমিংটা 32 মিনিটের একটা আপনার স্টোরি আছে দীঘার। আমি ভাবলাম আমার যেতে যেতে সময় তো লাগবে, জ্যাম পড়ে, তো জ্যাম সিগন্যাল, তো আমি ভাবলাম যতক্ষণ হয় আমি ঘটনাটা শুনি। আমি আপনার ঘটনা চালিয়ে যখন আপনি এলেন ফোনের মাধ্যমে, আমি দেখলাম, দেখে আমার সত্যি ভালো লাগলো। আপনার কথা শুনে কিছুটা শুনতে শুনতে আপনি সাবস্ক্রাইব করার কথা বলেন। আমি না জানি না কেন, অ্যাকচুয়ালি আমি শুনতেও চাইনি, আমার হাতটা স্ক্রিনে টাচ হয়ে যায়। আমি তো গান শুনি, ওইসব অত মানে কিছু শোনার হয় না, মাথা তো চারিদিকে গাড়ি চালাতে গেলে তো রাখতে হয়। হঠাৎ করে আমি না সাবস্ক্রাইব করলাম আপনাকে, করার পর সেই 4 মাস ধরে আমি শুধু আপনারই ঘটনা শুনি। সত্যি কথা বলতে অবসর সময় গানও শুনি, আর ঘটনা বলতে ইউটিউবে আপনারই শুনি। এবার আমি বলি, আমি সেদিন ঘটনাটা শোনার পর দীঘার যেই জিনিসটা রিলেট করলাম, সেই জিনিসটা আমার সাথেও ঘটেছে। কিভাবে ঘটেছে এবার আমি বলবো। ঘটনাটা কিন্তু আমাদের যে ক্যাব চালক ভাইয়ের ঘটনাটা শেয়ার করছি, ভাই কিন্তু নন বেঙ্গলি। ভাই বলছে আমি কিছু দিন ধরে লোকালের মধ্যেই টিপ নিচ্ছিলাম, লোকালের মধ্যে হঠাৎ করে আমার একটা দীঘার ভাড়া আসে, আমি ভাড়াটা তুলে নিই, পিক আপ করি। ওরা আমাকে বলল যে দিয়ে চলে আসতে হবে। তা আমি বললাম ঠিক আছে, কোনো অসুবিধা নেই, তো দিয়ে চলে আসব। এবার ওরা তো বললে থাকতো, কিন্তু ভেবেছিল থাকবে। যখন বলল যে না আমাদেরকে ছেড়ে দিয়ে চলে আসতে হবে, আমরা আসার সময় আবার নিজেরা গাড়ি করে নেব, তো বলল ভালো কথা। ভাই বলছে দিদি ভাই আপনি বিলিভ করবেন না, আমি গেলাম ওদের সাথে। ওরা বাড়ি থেকে বেরোবে বলেছিল মানে বেলা 12টার দিকে, আসলে ইভিনিং টাইমটায় ওরা দীঘায় ঢুকবে। তো 12টা বলে সেখানে 1:30 বেজে যায়। আমি সেই ওদের সাথে একটা জ্ঞান গুন করি। এতক্ষণ তো কোনো ক্যাব চালক গিয়ে বসে না, 5 মিনিট 15 মিনিটের বেশি ওয়েট করে না, ক্যান্সেল করে দেয়। তো একজন ওইখানে ছিল দাঁড়িয়ে, সে যাবো আর একজনকে ওখান থেকে তুলবো, ও আবার বলছে না আমি তোর বাড়িতে আসছি, এই করতে করতে ওনাকে আটকে রাখে। আর
এত বড় একটা লং জেতুনিক একটা ভাড়া পেয়েছে ভালো টাকার। তো উনি ভাবলো যে না ঠিক আছে চলো, তা নিয়ে যায়। যখন যায় তখন প্রায় সন্ধে হয়ে গেছে, গরমের সময়। বলছে যখন দীঘাতে ঢুকলাম ওরা বললো আমরা নিউ দীঘাতে থাকবো, হোটেল ওদের বুক করা আছে। ভালো কথা, ওদেরকে আমি নিউ দীঘায় ওদের হোটেল যেখানে ওরা বুক করে আমি সেখানে ওদের নামিয়ে দিই। দেওয়ার পর আমি তখনই গাড়ি থেকে নামি। আমি তার আগে তো দীঘায় ঢুকেছি, গাড়ি থেকে নামিনি। যখন ওরা চলে যায় আমার ভাড়া পেয়ে সব করে দিয়ে, আমি যখন ওখানে নামলাম, দীঘার সমুদ্রের যে একটা ঠান্ডা হাওয়া, একটা নোনা জলের যে একটা সুগন্ধি, মানে এত আমার মনটা মানে কি বলবো ভালো করে দিল। আমি তখন বাড়িতে ফোন করলাম। বাড়িতে ফোন করে, আমার মার বোন আছে, বাবা নেই, বিয়ে করিনি। আমি আমার মাকে বললাম, মা আজকে দীঘাতে এসছি, হিন্দিতে বলি, দীঘাতে এসছি টিপ নিয়ে, তো তারা ছেড়ে দিয়েছে, আমি আজকে থেকে আমি কালকে বেরিয়ে যাব বেলা বেলা করে। তো মা বলল ঠিক আছে। কারণ আমি ভাবলাম এই গাড়ি চালানোর পেশায় নেবে না, ফ্যামিলিকে নিয়ে ঘুরতে যেতে পারি, না নিজে একটু আনন্দ করতে পারি। একা তো আনন্দ হয় না, বন্ধু বান্ধব দুটো একটা থাকলে তাহলে আনন্দ হয়। কিন্তু আমি ভাবলাম এত তো লোক আছে, কি আছে, একটা রুম নিয়ে নিই, নিয়ে আমি একটুখানি সমুদ্রের ধারে গিয়ে বসি। এবার অ্যাকচুয়ালি ওই ভাইয়ের সমুদ্র খুব ভালোও লাগে, সব ভাই বলছিল যে আমার সমুদ্র খুব প্রিয়। তো একটা ঘর নেয়, বলছে 400 টাকা নেয় এক রাতের। তো সে ঘরটা নেয়, নিজের কাছ দিয়ে টাকা দেয়, দেওয়ার পর সে থেকে যায়। বলছে রুম নেওয়ার পর আমি একদম স্নান টান করে নিই, গরমের সময় তো স্নান টান করে আমি সমুদ্রে যাই। সমুদ্রে গিয়ে আমি বসি, একটা চা কিনে খাই, খুব ভালো লাগছে। আর এত হাওয়া সেদিন সমুদ্রের ধারে, এক একটা সময় দেখবে হাওয়া চলে না, একদম চুপচাপ, কোনো হাওয়া নেই, গুমোট হয়ে থাকে। আবার এক একটা সময় এত হাওয়া দেয়, মানে তোমাকে উড়িয়ে নিয়ে চলে যাবে, এত হাওয়া সেই দিন। তো ভাই বলছে দিদি আমি বসে আছি, তারপর কিছুক্ষণ পর ঘড়িতে দেখলাম হঠাৎ করে 9:30 বাজে। কখন যে 9:30 বাজলো বুঝতেই পারলাম না। এই তো এলাম, সবে মনে হচ্ছে 5-6 মিনিট হচ্ছে, কিন্তু আমি এসছি প্রায় 2.5 ঘন্টা হয়ে গেছে। আমি সমুদ্রের পাড় থেকে উঠলাম, উঠে এসে তড়কা রুটি খেলাম, দুটো মিষ্টি কিনলাম, একটা কোল্ড ড্রিঙ্কস নিলাম। নেশা টেশা আমি কিছু করি না, সিগারেট বিড়ি খৈনি কিচ্ছু খাই না, অ্যালকোহল তো 10 হাত দূরে। আমি রুমে এলাম, রুমে এসে আমার মতো আমি ড্রেস চেঞ্জ করি, একটা হাফ প্যান্ট স্যান্ডো গেঞ্জি পরে হাত পা ধুয়ে ভাবছিলাম আবার গাটা ধোবো, কারণ সমুদ্র ধারে বসলে একটু চিটচিট করে গাটা নোনাতে। তো আবহাওয়াটা যেহেতু ওখানের একটু উর্বর, তো উনি আর স্নান টান করেননি, কেন করে গেছেন, বলছে দূর আবার সকালে করবো, শরীরটা দিচ্ছে না। একটা ড্রাইভ করা তো মুখের কথা না, যারা করে তারা জানে কতটা কষ্ট হয় আর কতটা তাদের মাইন্ডকে খেলাতে হয়। বলছে আমি হাত পা ধুয়ে মানে ফ্রেশ হয়ে এসে শুয়ে পড়ি, ফ্যানটা চলছে, শুয়ে আছি। একটা ছোট্ট টিভিও ছিল, 400 টাকার রুমে একটা ছোট্ট টিভি, সেই আগেকারের সাদা সাদা কালো টিভি। তো ওই টিভির মধ্যে কি চলছে জানি না, ও চলছে, ওইদিকে তাকিয়ে রয়েছে, মাথায় হাত দিয়ে শুয়ে আছি। হঠাৎ করে বোন ফোন করলো, বলছি কিরে ভাইয়া, আহ, ও আমাকে বলল যে আসবি না, তুই ওখানে আছিস, তাহলে আসবি যখন কিছু নিয়ে আসবি, আমাদের তো ঘোরাতে নিয়ে যাস না, হ্যাঁ নিজে নিজেই যাস, হাবি যাবি কথা বললো। আমি বললাম দেখ আমি তো কাজে এসছি, আর এত রাতে 6:30 পৌনে 7টার সময় ওরা ড্রপ করেছে দীঘায়, ওখান থেকে ব্যাক করে আমার আস্তে আস্তে বাড়ি মিনিমাম 12টা তো বাজতই, ঠিক আছে। তো জ্যামও হয়, আমি তো ওই জন্য আরও থেকে গেলাম, আমার শরীরও দিচ্ছিল না, আর গরম প্রচণ্ড গরম না। তো যাই হোক, বলার পর আমি শুয়ে আছি। আমি কিছুক্ষণ পর ভাবলাম না, চোখে ঘুম ঘুম আসছে, শরীর না আর দিচ্ছে না। মিষ্টি দুটো নিলাম, হাতে তুলে নিয়ে গিলে খেয়ে নিলাম দুটো মিষ্টি, খেয়ে কোল্ড ড্রিঙ্কসটা আর খেতে ইচ্ছা করছে না। ভেবেছিলাম রুটি খেয়ে খেতে খেতে রাস্তা দিয়ে হোটেলে আসবো, খাওয়া হয়নি আর। আমি এসে হাত ধুয়ে শুয়ে পড়ি।
অঘোরে ঘুমাচ্ছি, আমার কোনো রকম হুঁশ নেই। সারাদিন ড্রাইভ করা, তার আগের দিন আমি গেছিলাম ডানকুনি, ডানকুনি থেকে তারপরে এসে আমি গেছি নৈহাটি। তো আমার মানে আগের দিনও প্রচণ্ড শরীর টায়ার্ড হয়েছে। তারপরে যেই টনিক দীঘা এতটা লং এসছি, তো সত্যি কথা বলতে আমার না শরীরে কোনো জোর নেই, আমি একদম ঘুমাচ্ছি অঘোরে। হঠাৎ করে আমার ঠিক এইখানটা, মানে কোথায় জানো তো, ঠিক আমাদের পিঠটা বলে, এই সোজা মাথা থেকে নেবে আমাদের হাতটা যেখানে যাচ্ছে, এর নিচে তো আমাদের হাত নামবে না, ঠিক এই পিঠের কাছটা কেউ ওকে মারে। ও একটা সাইড হয়ে শুয়েছিল, বলছে যে আমি না, কেউ একটা হাত দিয়ে জোরে মারে, ঠিক এইখানটা দিয়ে যদি কাউকে মারো একটা লাগবে, ঠিক এরকম মারে। বলছে আমার মারটা যখন লাগলো আমি না একটু নড়লাম, তাও আমি চোখ খুলিনি, আমি শুয়ে রয়েছি। হঠাৎ করে কিছুক্ষণ পর, 2-3 মিনিট পর, চোখ বন্ধ অবস্থায় চেতনিক একটা ঝাঁকুনি খেয়েছি। ঘুমটা তো হালকা হয়েছে, আমি ভাবছি আমার পিঠের মধ্যে কে মারলো এখন এত রাতে। আমি তো দীঘায় আছি, মানে মনে মনে না আমি শুয়ে শুয়ে ভাবছি। হঠাৎ চোখটা খুলে পেছনে ঘুরে তাকালাম, না কেউ তো নেই। আমার রুমে লাইট জ্বলছে, বড় লাইটই জ্বলছে, টিউব লাইট একটা জ্বলছে, আমি লাইট টাইট বন্ধ করিনি। ঘরে কেউ নেই, ছোট্ট এক কামরা ঘর, শুধু ওই বিছানা আর ওই একজন থাকার মতনই, আর ওর মধ্যেই ছোট্ট করে একটা বালতি রাখা, বাথরুমের মধ্যে কল, একটা বাংলা পায়খানা। 400 টাকায় কিরকম রুম হবে? ব্যাস, দেয়ালে অর্ধেক রং চটা, রাতটুকুনি ঘুমানোর জন্য কি আছে, সকালে তো বেরিয়ে যাব। আমি দেখলাম রুমে তো লাইট জ্বলছে, কেউ নেই, তাহলে পিঠে কে মারলো? তারপর ভাবলাম হয়তো অনেক সময় দেখবে ঘুমের মধ্যে কাশি আসে আমাদের, কাশি আসার সময় আমরা দেখবে ঘুমের মধ্যে খুব খুব করে কাশি। তো সেইটাই ভেবেছে সেই ভাই, বলছে, আমি ভাবলাম হয়তো কাশি টাশি এসছে, ওই জন্য হয়তো ওরকম একটা ধাক্কা লেগেছে। ও অ্যাকচুয়ালি ওইটা ভাবিনি কিছু, যে অন্য কেউ হতে পারে, কি হতে পারে। বলছে, দিদি আপনি বিশ্বাস করবেন না, আমি নিজের মতো টান হয়ে শুয়ে রয়েছি, ঘুমটা আমার হালকা হয়ে গেছে যথারীতি, একদম মানে 100% যে ঘুমাচ্ছিলাম, এখন আমি 70% জাগা, 30% আমি ঘুমাচ্ছি। হঠাৎ করে আমার রুমের ফ্যানটা আস্তে 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 বন্ধ হয়ে গেল। আমি তাকিয়ে বললাম, এই খেয়েছে, ফ্যান অফ হয়ে গেল, গরমে ঘুমাবো কি করে? আর এই রাতে কাকেই বা ডাকবো? রিসেপশনের লোক তো আসবেই না। ভাই 400 টাকার রুমে থাকি, তা 400 টাকার রুমে থেকে যদি আমি এখন গিয়ে রিসেপশনে কাউকে ডাকি, কাউকে পাবো না। বড় বড় ভিআইপি হোটেলেই রাতের বেলা রেসপন্স করে না। কি করব? বিছানায় উঠে ফ্যানটা খুব ডাউনে, ফ্যানটাকে আমি হাত দিয়ে ধরে ঘোরাচ্ছি। দেখলাম নিজে থেকে আবার শুরু হয়ে গেল, চলতে আরম্ভ করলো। আমি যাক বাবা, ভোলে বাবার নাম নিয়ে শুয়ে পড়লাম। কিন্তু শুলেও চোখটা আমার ওই পাখার দিকে, যে পাখাটা যদি আবার বন্ধ হয়ে যায় তাহলে সারা রাতে তো ঘুম মাটি হয়ে গেল আমার। যতক্ষণ ঘুমালাম, ঘুম তো ভাঙলো, এখন আবার পাখা বন্ধ হয়ে যাচ্ছে, সব মাটি। মনে মনে নানা রকম জিনিস ঘুরছে, কেন এরকম হচ্ছে? আমি চুপচাপ শুয়ে আছি। ওই সময় পর্যন্ত আমি এসব দীঘার হোটেল, পুরীর হোটেল বা কোনো ঘুরতে যাওয়ার ট্যুরিস্ট স্পটে যে কোনো ভৌতিক ঘটনা ঘটে হোটেলে বা কিছু, এইসব আমি লোকের মুখে শুনেছি, কিন্তু ইউটিউবে আমি কোনো দিন শুনিনি। আমি তো শুনতামই না, এসব গান শুনতাম 24 ঘন্টা গান। আর আমার এসব অভিজ্ঞতা নেই, সেই ভয়টা তোমার লাগছে না। যারা শুনবে, যারা জানবে, জানা থাকবে, তারা তো আগে বুঝতে পারবে, আমি তো এসব জানি না। তো আমাদের ভাই বলে, ক্যাব চালক ভাই বলছে, দিদি আমি শোয়ার চেষ্টা করছি, থেকে থেকে চোখটা খুলে দেখছি পাখাটা ঘুরছে। চোখে এরকম তাকাতে তাকাতে দেখবে একটা জিনিস, ভাই ঠিকই বলেছে, বারবার যদি তুমি ফোনের দিকেও তাকিয়ে যদি চোখ পিট 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 করো, মানে পাতা ফেলতেই থাকো না, দেখবে চোখে একটা সময় না ঘুম চলে আসে।
পাতা ফেলতে ফেলতে দেখবে ঘুম পাবে, চোখটার পাতা ভারী হয়ে যায়। তো ভাই যেহেতু অনেক বারবার চোখ খুলে তাকাচ্ছে বন্ধ করছে, তাকাচ্ছে বন্ধ করছে, ওরও না চোখটা ভারী হয়ে আসে, ঘুম ঘুম পায়। তো ভাই ঘুমিয়ে পড়ে। যখন ঘুমিয়ে পড়ে একটা ঘ্যার 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 করে আওয়াজ হচ্ছে। মানে যখন দেখবে ফ্যান চলতে চলতে খুব স্পিডে বন্ধ হয়ে যায়, তখন কিন্তু এরকম একটা শব্দ হয় হঠাৎ। তো ভাই তখন উঠে বসে বলছে, আর ঘুম হবে না, দূর, আবার পাখাটা বন্ধ হয়ে গেল। ভাই একটা গালাগালি দেয়, দিয়ে ভাই পাখাটার দিকে তাকিয়ে রয়েছে, প্রচণ্ড রাগ হচ্ছে। তো ভাই দরজা খোলে, দরজা খুলে রিসেপশনে যায়। তো রিসেপশনে গিয়ে তাকে কেউ নেই, রিসেপশনের যে রুমটা রয়েছে যেখানে স্টাফ রুম লেখা, ভিতরে লোক আছে। তো 2-3 বার নক করে, হাত দিয়ে আওয়াজ করে, কেউ আছেন, কেউ আছেন, এ ভাই কে আছিস, অনেক ডাকে। কিন্তু ধৈর্যের বাঁধ ভেঙে যায়, কিন্তু ঘর থেকে কেউ বেরোয়নি, সাড়াও দেয়নি। এটা স্বাভাবিক, ভাই জানতো। ভাই আবার এসে শুয়ে পড়ে। যখন রুমে ঢোকে তখন দেখছে পাখাটা ফুল স্পিডে আবার ঘুরছে। ভাই বলছে কি হচ্ছে কি জানি, পাখা ভাবছে হয়তো হতে পারে ইলেকট্রিক কোনো প্রবলেম, কেন রং ফং চোটা, দেয়াল চটা হতে পারে। আবার শুয়ে পড়েছে। তা ভাই ভাবছে দূর, যা হবে হবে, একটা জানলা রয়েছে, জানলাটা খুলি। ও জানলাটা খুলে দেখেনি, ও তো গেছেই মানে অন্ধকারে। তো জানলাটা খুলেছে, বলছে জানলা খুললে তো মশা ধরবে, কিন্তু জানলাটা যখন খোলে, ছোট্ট ঘুপসি এক ফালি ঘর, জানলাটা না জাল দেওয়া ছিল, নেট দেওয়া। তা এইটা দেখে ও ভাবলো যাক, মনে হয় পাখাটার কোনো প্রবলেম আছে, এই জন্যই নেট দিয়ে রেখেছে। তো ও জানলাটা খুলে ওই জানলার দিকে ঘুরে শুয়ে রয়েছে। ওর পাশে একটা ফাঁকা, মানে একদম ঘেরা, ওখানেও হয়তো কোনো প্লটিং হবে, হোটেল হবে, ওই জায়গাটা ফাঁকা পড়ে আছে। ওখানে যত ড্রিঙ্কের বোতল, তারপর গেলাস, প্লাস্টিক, কাগজ, যাবতীয় নোংরা ওখানে ফেলা হয়। চারপাশে তো হোটেল আছে, যে যেরকম পারে ওখান দিয়ে ছুঁড়ে ছুঁড়ে খাবার প্যাকেট, এটা ওটা বোতল সবই ফেলে। তো একটা পচা দুর্গন্ধ ওখান থেকে আসছে। বলছে না, মশা ধরলেও আমি শুতে পারতাম, কিন্তু এই দুর্গন্ধ নিয়ে আমি ঘুমাতে পারবো না। উঠে আবার বন্ধ করে। বন্ধ করে যখন ও ঘড়িটা দেখে, তখন দেখে 2:37 বাজে, রাত 2:37। ও চুপচাপ শুয়ে পড়ে। পাখা একবার নিজে থেকেই বন্ধ হচ্ছে, নিজে থেকেই চলছে। আর এরকম আমাদের সাথেও হয়েছিল এইবারে দীঘায় গিয়ে। আমরা তো 5 স্টার হোটেলে ছিলাম, তোমরা তো রুম দেখেছো, সেখানেও হচ্ছিল। যাই হোক, তো আমরা বলছে দিদি আমি আমার মতো চুপচাপ শুয়ে রয়েছি, হঠাৎ করে ঘুম, তখনও চোখে ঘুম, হালকা হালকা ঘুম, সকালবেলা বেরোতে হবে। হঠাৎ একটা মহিলার হাসি, একটা মহিলা কণ্ঠে হাসি আমি পরিষ্কার শুনলাম। মনে হলো মহিলাটি যেন আমার রুমের মধ্যেই আছে। আমি মহিলাটির হাসি শুনলাম। আমি হাসি শোনা মাত্রই উঠে বসি। এত ভয় লাগছে, আমার শরীরের ভেতর থেকে অনবরত দরদর করে ঘামছি, ঘাম বেরোচ্ছে। আমি এতটা ভয় পেয়েছি আমি বলে বোঝাতে পারবো না। আমি ওই মুহূর্তে সাথে সাথে আমি ফোনটা বের করি, ফোনটা বের করে মাকে ফোন করলাম। তখন দেখলাম 3:17। ফোন করতে ফোনটা রিং হয়ে গেল 2 বার, কেউ ফোন রিসিভ করলো না। বুঝতে পারলাম ওরা ঘুমাচ্ছে হয়তো। যাকে কোথায় ফোন কে রেখে দিয়েছে, আর আমার বোনেরও ওরকম ফোনের কোনো নেশা নেই। আমি বললাম থাকবে, আর কী হবে, মানে আমার এতটা ভয় লাগছে, ভয়টা কাটানোর জন্য আমি বাড়িতে ফোন করি। কেউ তো ফোনটা আমার রিসিভ করেনি। তারপর আমি বসে আছি, আমি পরিষ্কার আমি দেখছি। আমি বললে হয়তো কেউ বিশ্বাস করবে না, কিন্তু আমি নিজে দেখেছি, আমি নিজে জানি। আমি যা দেখেছি ঘুমের ঘোরে না, আমি যেটা দেখেছি সেইটা আমি জাগনা অবস্থায় দেখেছি। আমি দেখছি একজন মহিলা, আনুমানিক 30-32 বছর হবে, একজন মহিলা দরজা খুললো, যেই দরজা আমার ভিতর থেকে লক করা। আমার গা কাটা দিচ্ছে, একটু জুম করে ভালো করে দেখো, আমার গা কাটা দিচ্ছে। বলছে
দরজাটা খুললো, মানে বাইরে দিয়ে যে আসে না ছাটটার দিতে, হাতে একটা ঝ্যাঁটা নিয়ে দরজাটা খুলে নিজের মতো, আমি কিন্তু বসে রয়েছি, লাইট জ্বলছে, ফ্যান চলছে, সেই ফ্যান চলার মধ্যেই সে ঘর ঝাড় দিচ্ছে। তখন বাজে 3:17। একজন মহিলা। আমি না, মুখ থেকে কোনো কথা আমার বেরোচ্ছে না, কারণ ভিতর থেকে ছিকলিটা আমি লাগিয়েছি। কিছুক্ষণ আগে উঠে স্টাফ রুমে আমি কাউকে ডেকে পাইনি, আমি ছিকলিটা লাগিয়েছি। তাহলে পারে অনায়াসে কেউ ধাক্কা দিয়ে দরজাটা খুললো কি করে? খুলে ঝাড় দিচ্ছে রাত 3:17। যে ঝাড় দিচ্ছে সে মানুষ হলে তারও তো রিস্ক আছে। তখনও পর্যন্ত আমি ভাবছি যে মানুষ, তখনও পর্যন্ত আমার অভিজ্ঞতায় সে মানুষ। আমি অবাক হয়ে তাকিয়ে রয়েছি, এ কি? এবার একটা সাইট তোমাদের বলি, যেটা হয় দীঘাতে অনেক ব্যাচেলার ছেলে বা একটা দল, অনেক ছেলেরা যায় ওখানে গিয়ে নানা রকম কুকীর্তিও করে। ঠিক আছে, দীঘায় তো আমাদের অনেক বন্ধু বান্ধব আমার আছে, ঠিক আছে, আমি জানি এগুলো। তো ভাই ভেবেছে যে হোটেলের হয়তো কেউ বদমাইশি করে মহিলাটিকে পাঠিয়ে দিয়েছে, যে তার সাথে আমি কুকীর্তি করব, টাকা পয়সা নেবে বা আমাকে কোনোভাবে ফাঁসাবে। ভাই ফাঁসানোর ভয়টাই পাচ্ছে। ভয়, মানে আর কোনো কথা বলেনি ভাই, ভয়তে চুপচাপ বসে দেখছে কি হচ্ছে। বলছে সব তো ঠিক ছিল, মহিলাটি ঢুকে যে ঘর পরিষ্কার করছে, ঝাড় দিচ্ছে, সব ঠিক আছে, কিন্তু ভয়টা আমার ধরালো এইখানে, ঝাড় দিতে দিতে যখন বাথরুমে ঢুকলো, বাথরুমের যখন ঢুকে গেল, আমি ওরম বসে আছি, সে বাথরুম থেকে মহিলা আর বেরোয় না, আমি বসেই রয়েছি। দরজা কিন্তু হাট করে খোলা, আমি জানি না দরজা কি করে খুললো। এবার অনেকেই হয়তো শুনে তোমরা বলবে যে হয়তো ঘুমের চোখে বা ভয়তে দরজাটা লাগাইনি, কিন্তু ভাই দাবি করেছে আমি দরজা কিন্তু ভিতরে চিকল দিয়ে আমি কিন্তু বসে আছি। আমার ঘরে রীতিমতো লাইট অন আছে, অফ নেই, আমি পরিষ্কার দেখছি, পরিষ্কার সবই দেখছি আমি, কিন্তু আমি জানি না দরজা কি করে খুললো। ঠিক আছে, আমি নয় দরজা দিইনি, যদি ঘটনাটা মনে হয় যে হয়তো আমি দরজা দিইনি শুনে কারোর মতামত হতেই পারে, তাহলে পারে মহিলাটি যে বাথরুমে গেল, তাহলে পারে মহিলাটি যে বাথরুমের ভিতরে আমার চোখের সামনে ঢুকলো ঘরটা ঝাড় দিয়ে, তাহলে মহিলাটি বেরোচ্ছে না কেন? তখন আমি ভাবছি না, এইটা তো অন্য কিছু ব্যাপার, এটা তো আমি যেটা ভাবছি সেটা না। কারণ সে যদি কোনো মহিলাই হয় এত রাতে তো আসবে না, 3:17 ভাই কে পরিষ্কার করতে আসবে? হোটেলে রিসেপশনে ফোন করে করে হোটেল থেকে লোক পাঠায় না ঘর পরিষ্কার করার জন্য, যে ক্লিন করে আসো রুমটা, আর না বলতে মধ্যরাতে ঘর ক্লিন করতে এসছে, যেখানে আমি সকাল 8টায় বেরিয়ে চলে যাব বলে দিয়েছি, সেটা 8টার পরেও করতে পারে সকালবেলা। সে মহিলা যখন বেরোয় না, খুব ভয় ভয় হালকা হালকা পায়, চুপচাপ বিছানা দিয়ে পাটা নামাই, ধীরে 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 আস্তে আস্তে সামনে দিয়ে ঘুরে বাথরুমের সামনে গিয়ে দাঁড়াই। দরজাটা বন্ধ, দরজাটা বন্ধ, বুঝতে পারছি না ভিতর দিয়ে লক কি করা আছে। আর যদি লক করাই থাকে, সে কি আমার রুমে আমার বাথরুম ইউজ করতে এসছে সে মহিলা? আমি তো কিছুই বুঝে পাচ্ছি না, কোনো অঙ্ক মেলাতে পারছি না। শেষে খুব মনে জোর নিয়ে দেখলাম যখন ঘরের দরজাটা খোলা, আমি তখন বললাম, কে আপনি? বাথরুমের ভিতরে গিয়ে বসে আছেন? হ্যাঁ, আমি তো হোটেলে ভাড়া নিয়ে আছি। এ কি আপনাদের হোটেলে এইসব সিস্টেম নাকি? সকালটা হতে দেন, ভোরটা হোক। ভিতর থেকে যখন কোনো সাড়া পেলাম না, তখন ভয়টা পেলাম, প্রচণ্ড ভয়। আমি তখন দরজাটা আস্তে করে সাহস নিয়ে একটু ঠেলা দিই, একটু ঠেলা দিতেই দরজাটা পুরো খুলে গেল, ভিতরে তো কেউ নেই। আমি ওই মুহূর্তে যা বোঝার বুঝেছি, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, এই জপ করতে করতে ইতিমধ্যেই আমি জামা কাপড় গুছিয়ে নিয়ে একদম সোজা, রুম খোলা, ওরকম ফ্যান চলছে, লাইট জ্বলছে, যা হচ্ছে হচ্ছে, রিসেপশনে এসে সোফায় বসে আছি, তাকিয়ে রয়েছি
ঠিক আমার রুমের সোজাসুজি বেলকনিটায়। যদি ওই মহিলা বেরোয়, তাকিয়ে থাকতে থাকতে সোফায় কখন ঘুমিয়ে পড়েছি আমি জানি না। সকালবেলা 6টার সময় রিসেপশনের একটি ছেলে আমার কপালে হাত দিয়ে আমার মাথাটা ঝুঁকে রইছে, ও দাদা, ও দাদা, ও দাদা, আরে ও দাদা। আমি উঠে বললাম, হ্যাঁ ভাই বলো। হ্যাঁ কি হয়েছে? আপনি রুম ছেড়ে এখানে ঘুমাচ্ছেন কেন? আপনার তো রুমে ঘুমানোর কথা। তখন আমি উঠে দাঁড়িয়ে বললাম, ভাই ওই রুমে ভূত আছে ভাই। কি ভাই, 400 টাকা দিয়ে রুম দিয়েছো ভাই এত কমে? দীঘাতে তো এত কমে রুম পাওয়াই যায় না এখন। আমি তো বুঝতে পারিনি 400 টাকা রুম দিয়েছো ভাই, ওই ঘরে তো ভূত আছে। বলছে হ্যাঁ ভূত আছে। হাসছে হাসছে। আমি বললাম, ভাই কেন মিথ্যা কথা বলছো? আমি সারাটা রাত ঘুমাতে পারিনি। একবার তোমার ফ্যান অফ হচ্ছে, একবার ফ্যান চলছে, একবার জোরে হচ্ছে, একবার আস্তে হচ্ছে। রাত 3:17 মহিলা নিজে থেকে দরজা খুলে ঢুকে যাচ্ছে, যেখানে আমি দরজা লক করেছি ভেতর দিয়ে। সে গিয়ে ঝাড় দিচ্ছে বাথরুমে ঢুকে, আর বেরোলেই না। আমি লাস্টে বেরিয়ে আসলাম। এগুলো তো আমার চোখের সামনে হয়েছে। আমি কোনো নেশা করি না, পেশায় ড্রাইভার হতে পারি, সব ড্রাইভার নেশা করে না। আর আমি বসে বসে দেখেছি, কোনো ঘুমের ঘোরে না। তার আগে আমি হেঁটে তোমাদের ডেকে গেছি স্টাফ রুমে। তাহলে আমি যদি বসে থাকতাম নেশা করতাম, তাহলে না বলতাম না নেশার ঝোঁকে আমি দেখেছি। আজ পর্যন্ত জীবনেও কোনোদিন বিড়ি সিগারেট খইনি, মদ গাঁজা কিচ্ছু খাইনি। তাহলে আমার সাথে এটা কেন? আমার এটা কি বলতে পারবো এটা আমার স্বপ্ন, এটা আমার চোখের ভুল? তারপর যখন ওখান থেকে বেরিয়ে চলে আসে, কারণ কোনো হোটেলে কিছু থাকলে তারা কখনোই ডিনাই করবেই, ওরা কখনোই স্বীকার করবে না যে হ্যাঁ আমাদের হোটেলে খারাপ। খুব কম সংখ্যক হোটেল আছে যদি ভাবে পার্টি ঘুরতে এসছে, আমার পার্টি ঝামেলা করবে, বিশাল বাওয়ালি হবে, তাহলে তারা চুপে চাপে বলে এরম হয়েছে বুঝতে পারিনি, এই ওই ক্ষমা করে দেন, আমি একদিনে টাকা রিটার্ন করে দিচ্ছি। এরকম কেস আমার কাছে এসছে, তারা ছেড়ে দেয়, তারা এসে ঘটনাটা বলে, ঠিক আছে? তারা আর ওখানে ঝামেলাটা করে না। ঘুরতে গেছে কি ঝামেলা করবে, চলো হয়ে গেছে হয়ে গেছে, একদিনে টাকা পাচ্ছি হয়ে গেছে। এই হচ্ছে ঘটনা। তারপর ভাই বলছে, দিদি আপনাকে কি বলবো, এই ঘটনা তো আমি জীবনেও ভুলবো না। আমি কয়েকটা আমার এরকম ক্যাব চালক ভাই দাদাদের সাথে ঘটনা আমি বলি, তারাও আমাকে বলে ওই হোটেলের কথাটা না, কিন্তু তারা বলে যে দীঘাতে এরম প্রচুর হোটেল আছে, প্রচুর। তোমরা অনেকে ভাবো যে আহ, দীঘাতে এরকম হোটেলে সত্যি কি হয়, অনেকে যদি ভাবো, কিছু কিছু ইউটিউবার যারা ক্যাটাগরিতে অনেক বড় ইউটিউবার, তাদের অনেক ভিউজ হয়, তাদের অনেক সাবস্ক্রাইবার তারা গেন করেছে পরিশ্রম করে, তাদের সাথেও ঘটনা ঘটেছে। তারা প্রুফ পর্যন্ত দেখিয়েছে কি হচ্ছে না হচ্ছে কিছুটা। তারা দেখো, একটা বানানো গল্প যদি তোমাকে বানিয়ে বলে এই হোটেলে ভূত আছে, আর একটা তাদের মুখের এক্সপ্রেশন তাদের সাথে ঘটছে, সেটা দেখে না বাস্তবের সাথে রিলেট করা যায়, সত্যি বলছে। কারণ আমরা যখন লাস্টবার 2 মাস আগে যখন গেলাম, হলদিয়ায় কাজ করে দীঘায় কাজ করতে গেছিলাম, তোমরা ভিডিও দেখেছো, আমাদের প্রিন্সও বলছিল। আমি কিন্তু কি হয়েছে প্রিন্সকে বলিনি, প্রিন্স আমাকে বলেনি, ঠিক আছে? আমি কিন্তু যেহেতু মা, আমি চুপচাপ আছি, যে আমি বলবো ছেলেটা তো ভয় পাবে, একটা কিছু জানার পরে কেমন হয় মনে, ভয় না পেলেও। তো আমি বলিনি, আমি চুপচাপ রয়েছি। আমার সাথে কি হয়েছে আমি জানি, তোমরা তো সবই দেখেছো। কিন্তু ও আমাকে বলছে, মা রাতের বেলা এই এই অভিজ্ঞতা হচ্ছে, সেই ফ্যান অনেক কিছু হয়েছে, খুটখাট খুটখাট, যেখানে রুমে কেউ নেই। আর রুমে ঢোকা থেকেই আমরা লম্বা লম্বা বড় বড় শুধু চুলের নটি পেয়েছি, যে হয় না গোল গোল গোচ্ছা গোচ্ছা চুল, লম্বা লম্বা চুল বাথরুমের মধ্যে, যেখানে ওরা পরিষ্কার করে দিয়ে গেছে। মশা, অনেক মশা না, ওই তোমার কালী পুজোর সময় শ্যামা পোকা আসে, শ্যামা পোকা ভর্তি ছিল বলে তারা রীতিমতো পরিষ্কার করে দিয়ে গেছে। তারপরেও তারপরেও সেম, পরের দিনও চুল। আরে বাথরুম তো আমরা ইউজ করছি, চুলটা আসছে কোথা দিয়ে? রুম পরিষ্কার করিয়েছি গিয়েই, পুরো ক্লিন রুম, ফ্লোরের মধ্যে চুল। দেখো, যারা বিশ্বাস করো না
তারা যুক্তি দিয়ে কিছু দিয়ে বোঝাতে পারবে না যাদের সাথে ঘটে। আমার সাথেও ঘটেছে, আমি জানি। তো দর্শক বন্ধুরা, এটা ছিল আমাদের ঘটনা। আর তোমাদের যে ভয়েসটা শোনালাম, তোমরা কি বুঝলে? বুঝতে পারছো যে ছেলেটা মানে একদম ছোট থেকে কথাই শুনতো না। আমি তোমাদের বলেছিলাম না নীল সরস্বতী কবজের কথা, মানে যারা যারা নিয়েছে না, মানে বাচ্চাদের পড়াশোনার জন্য যে যে প্রিটেকশন নিয়েছে নীল সরস্বতী কবচ ছাড়াও, মানে তাদের বাচ্চারা না পড়তে বসার নামেই ভূতে ধরতো, পালিয়ে যেত, মার খেত, জ্বর চলে আসতো, পড়তে যেত না। আর এখন তাদের প্যারেন্টসদের বলতেই হয় না। জয় বড় মায়ের জয়, সবই মায়ের ইচ্ছা। তাহলে চলো আমরা আবার কমেন্ট পড়ি। তো প্রথম আমাদের কমেন্ট করেছে বং হিন্দু হেসেল, শম্পা মিনি কিচেন, তারপরে পাপ্পু দে ভাই, তারপরে আমাদের আকাশ রূপসাগর একটা বড় কমেন্ট করেছে। বড় কমেন্টগুলো আমি পড়বো, তোমাদের কথা দিয়েছিলাম। দিদি ভাই আন্তরিক ধন্যবাদ, আত্মার শক্তি নিয়ে আপনার ব্যাখ্যাটা মন দিয়ে শুনলাম, এত সময় নিয়ে বিষয়টা পরিষ্কার করে বলার জন্য কৃতজ্ঞ। আপনার দেওয়া প্রশ্নের উত্তর হলো রাত্রি 9:45। একদম ঠিক। পিন্টু ঘোষ, শুভঙ্কর ঘোড়ই, আমি ভালো আছি ভাই, তুমি কেমন আছো? তারপরে সুদীপ্ত ব্যানার্জি, আচ্ছা প্রিয়াঙ্কা দাস, বিমল সরকার, তারপরে দেবস্মিতা চক্রবর্তী, তারপর কমেন্ট করেছো প্রিয়াঙ্কা লাইফস্টাইল ব্লগ, তারপর কমেন্ট করেছো ময়না দত্ত, আয়ান হালদার, ঝুমা চ্যাটার্জি। আচ্ছা ঝুমা চ্যাটার্জি বলেছে হাই সোনা বোন, চলে এলাম তোমার ভূতের ভয়ঙ্কর ঘটনা শুনতে, ভীষণ ভীষণ রকম ভালো লাগে। আমি আগের গল্পতেও কমেন্ট করেছি, ঘটনাটা খুবই দুঃখজনক, ওরা নিজেদের দোষেই মারা গেল। জয় বড় মায়ের জয়, জয় বড় মায়ের জয়। তারপরে কমেন্ট করেছো শাহানা আপু, আমি তোমাকে জিজ্ঞেস করেছিলাম যে তোমার বাড়ি বাংলাদেশ, তুমি তার উত্তরে বলেছো সোনা আপু আমি বাংলাদেশি, নিয়মিত তোমার বলা ঘটনাগুলো শুনি, অসাধারণ সব ঘটনা তোমার, তোমার জন্য অনেক দোয়া আর শুভকামনা রইল। লাভ ইউ দিদি, লাভ ইউ টু বনু। তারপর সাইনাজ বেগম বলেছো হাই সোনাদি, কেমন আছো? খুব ভালো ঘটনাটা, আমি খুব ভালো আছি সাইনাজ, তুমি কেমন আছো? জলি হাজরা কমেন্ট করেছো দিদি ভাই, বলেছো আমার মিষ্টি সোনা বনু, আজকের ঘটনাটা সত্যি খুব ভয়ঙ্কর ছিল, তার সাথে খুব ভালো লাগছে তোমার মুখে ঘটনা না শুনতে পেলে মনে হয় কি যেন একটা মিস করে গেলাম। তুমি খুব ভালো সুন্দর মনের মানুষ, তোমাকে আমার অনেক অনেক ভালোবাসা জানাই। ডক্টর দাদা ভাই 10টার সময় স্টেশনে নেমেছেন। আচ্ছা তারপর প্যান্থার গেমিং ওয়াইটি বলেছো 9:45, অ্যাকচুয়ালি 9:45ই হবে। আচ্ছা ঝুমা চ্যাটার্জিও 9:45 বলেছো। ইন্দ্রজিৎ রয় একটা অনেক বড় কমেন্ট করেছো, পড়তে তো হবেই। পৃথিবীর রহস্যময় কত কি ঘটে, উত্তর মেলে না, আর যে যত নাস্তিক হয় তার সাথে ভৌতিক ও দৈবিক ঘটনা ঘটে, উদ্দেশ্য একটাই তার গোয়ামি ছাড়িয়ে তাকে ভূত ও ভগবান এর পৃথিবীর বাইরে একটি আত্মা আত্মা আধ্যাত্মিক জগৎ আছে, সেই সম্পর্কে বিশ্বাস ও শ্রদ্ধা জাগানো। ডাক্তারবাবু ভালো থাকুক, তবে তোমার হাসি মুখটা খুব মিষ্টি, ভালো লাগে, কিন্তু তুমি যখন একজনের কমেন্ট পড়তে গিয়ে কেঁদে ফেললে তখন আমারও চোখে জল চলে এসেছিল। তুমি খুব ভালো, সাবধানে থেকো, তুমি আমার দিদি বা মাতৃশ্রম, বড় মা তোমায় ভালো রাখুক, আই লাভ ইউ সোনামা। তোমরা আছো বলেই না আমি আছি, আমার বড় মা সবসময় সবার উপর কৃপা রাখুক, এটাই চাই তোমাদের আমার উপর, তবেই তো আমরা একসাথে সবাই থাকবো। ডালি দেবনাথ দিদিভাই বলেছো একদম ঠিক। আয়ান হালদার, তারপরে সুজাতা দাস দিদিভাই বলেছে আজকের ঘটনাটা অদ্ভুত ছিল বনু, কিন্তু ঘটনাটা খুব ভালো লেগেছে বনু। বনু তুমি ভালো থেকো, সুস্থ থেকো, প্রিন্স বাবা ভালো থাকুক, সুস্থ থাকুক বনু। 9:45 নেমেছিল, একদম ঠিক। তারপরে আমাদের রূপা দে
তারপর প্রদীপ দাস, সোনিয়া মণ্ডল, একদম সঠিক উত্তর। তারপর সাধন জানা, ঠিক বলেছো। সোমা দাস পরিবার থেকে, তুমিও ঠিক বলেছো। আমাদের আব্দুল হক ভাই কমেন্ট করেছো। তমাল মণ্ডল, বলশ্রী দে, সুমনা ভট্টাচার্য, একদম ঠিক বলেছো। শ্রাবণী হাজরা, তারপরে রিয়া রয় ঘোষ, তারপর মৌমিতা চক্রবর্তী, ঠিক বলেছো। ফুলেশ্বরী চক্রবর্তী দিদি ভাই, পিঙ্কি দাস, ঠিক বলেছো। আচ্ছা, মিলি রয় ঘোষ, তুমিও ঠিক বলেছো। তারপর চৈতালি রয়, কিষাণু মান্না, তারপর কৃষ্ণা মুখার্জি, আর একদম শেষে আমার সন্তুর দুনিয়া থেকে বোন বলেছে তখন ঘড়িতে 9:45 বাজে দিদি ভাই। আজকে আমি কমেন্ট করতে অনেক দেরি করে ফেললাম, কারণ আমাদের পাশের বাড়ির মাসিমা মারা গেছে এই রে, তাই জন্য বুধবার সকালে কমেন্ট করলাম। জানি না তুমি আমার কমেন্ট পড়বে কিনা, কেন পড়বো না, পড়ে ফেললাম। তো দর্শক বন্ধুরা, কেমন লাগলো অবশ্যই জানিও। এখনের মতো আসবো, সবাই খুব ভালো থেকো। দেখা হবে আগামীকাল। শোনা কথায় ঘটনা দিয়েছি, যারা শোনোনি আমার এই ঘটনাটা শোনা হয়ে গেলে অবশ্যই শোনা কথায় গিয়ে ঘটনাটা শুনে নাও। বেশ ভয়ের, আন্দামানের একটি সত্য ঘটনা। এখনের মতো আসবো, সবাইকে অনেক অনেক ভালোবাসা। টাটা, গুড নাইট, লাভ ইউ টু।